নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত কিছু আপডেট দিই। সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্করবাবুরা ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী গোপাল সুব্রমণিয়াম, যাকে ডিএ মামলার সঙ্গে সংযুক্ত করেছিলেন এবং খুব ক্রুশিয়াল জাংচারে তার বক্তব্যটা সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চে প্লেস করেছেন। সেই প্রখ্যাত আইনজীবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে ইতিমধ্যে আরেক দফা আইনি পরামর্শ সেরে ফেলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যে রাজ্য সরকার যে আবার নতুন অছিলায় কোনো না কোনোভাবে ডিএটাকে আটকানোর চেষ্টা করছেন, আবার ডিএ বলতে রিভিউ পিটিশন দিয়ে টাইম কিল করার চেষ্টা করছেন, এবং ইতিমধ্যে আদালত অবমাননার নোটিশ তারা দিয়ে দিয়েছেন সরকারকে। ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আইনিভাবে আরেক দফা সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে মহামান্য বিচারপতিদের কাছে গোপাল সুব্রমণিয়ামকে দাঁড় করিয়ে পুরো ব্যাপারটা জানানো যে সরকারের প্রতারক সরকার, একটু চৌর্যবৃত্তির সরকার, তারা আলটিমেটলি সরকারি কর্মচারী সংক্রান্ত ব্যাপারে যে ডিএ সংক্রান্ত যে রায়টা দিয়েছেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা, তার বিরুদ্ধে কীভাবে কী পদ্ধতিতে এগোনো যাবে সেটা এক দফা আলোচনা করে নিয়েছেন। এটা একটা ডেভেলপমেন্ট। আরেকটা হচ্ছে 26 তারিখ সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য বিভিন্ন কর্মচারী সংগঠন সবাই মিলে কালীঘাট চলো একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। সরাসরি কালীঘাট মুখে সেই অভিযান হবে এবং তার পরবর্তী কিছু কর্মসূচি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছেন। আমি সরাসরি ভাস্করবাবুকে ধরেছিলাম এই বিষয়ে কী ডেভেলপমেন্ট সেটা তিনি আমাদের অবহিত করেছেন, আমি আপনাদের জানাবো। কিন্তু আরও দুটো ডেভেলপমেন্ট আছে আপনাদের কাছে একটু বলা দরকার। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী বিভিন্ন প্রজেক্টে যারা কাজ করেন তাঁদের 14,000 টাকা যারা মাইনেটা পেতেন মাসের শেষে, তাঁদের কমিয়ে 5,000 টাকায় করে দেওয়া হচ্ছে। এবং আমি এই সংক্রান্ত খবরটা পেয়েছিলাম প্রথমে আলিপুরদুয়ার থেকে। সেখান থেকে আমাকে একজন কর্মচারী ফোন করে জানালেন সমস্ত ঘটনাটা, যে সন্ময়বাবু কী বলবো বলুন, 14,000 টাকা পেতাম, এখন আমাদের বলা হচ্ছে 5,000 টাকায় কাজ করতে হবে। এটা শুরু হওয়ার ছিল এবং সেটাই হচ্ছে। বিভিন্ন অসংখ্য অপূর্ণ পদে যেমন রিক্রুটমেন্ট নেই, যেমন সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে সরকার চালানো হচ্ছে, বিভিন্ন প্রজেক্টের আন্ডারে যত কন্ট্রাকচুয়াল কর্মী তাঁদের এবার মাইনে কমিয়ে দেওয়া হচ্ছে। কোনোদিন ভেবেছেন একটা সরকার এই অসভ্যতা করতে পারে? আমাকে সেটা কনফার্ম করলেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করবাবু। বলেন 50-60 জনকে বিভিন্ন জেলায় ইতিমধ্যে 5,000 টাকা নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে 5,000 টাকায় তোমাদের এই কাজটা করতে হবে। এটা কিন্তু গেল একটা দিক। আরেকটা দিক আপনারা জানেন, বিভিন্ন বেকার ভাতার একটা গল্প বাজারে ছড়ানো হয়েছে এবং তার জন্য কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত অনেকে লাইনে দাঁড়াচ্ছেন এবং দাঁড়িয়ে 1,500 টাকার জন্য আবেদন ফর্ম জমা দিচ্ছেন। প্রশ্নটা হলো, যারা 1,500 টাকার ফর্মটা পাচ্ছেন তারা কিন্তু আর ভবিষ্যতে চাকরির গ্যারেন্টিটা হারালেন। কেন হারালেন বলছি, আমি খুব যুক্তি দিয়ে আপনাদের কাছে বলছি। আমার হাতে যুব উৎসাহ প্রকল্প 2013 এই সংক্রান্ত একটা রেজলিউশন, রাজ্য সরকারের রেজলিউশন, আমি হাতে দেখছিলাম আজকে। 29শে অগাস্ট 2013 সেই নোটিফিকেশনটা আমার হাতে আছে এবং সেইখানে নোটিফিকেশানে প্রায় 6 পাতার নোটিফিকেশনের মধ্যে 3য় পাতায় একটা কথা লেখা আছে, আমি একটু আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য অ্যাফোরসেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান ইন্ডিভিজুয়াল মে রিসিভ আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স আন্ডার দ্য স্কিম ₹1,500 পার মান্থ, 1,500 টাকা করে পাবেন। কারা? 2013 সালে 29শে অগাস্টে এই নোটিফিকেশান রাজ্য সরকারে জারি হয়েছিল। এবং ঘটনা হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্রায় 17 লক্ষ মানুষের নাম এনলিস্টেড হয়েছিল। কজন পেয়েছেন একটু ভালো করে ভাবুন। যারা পেয়েছেন ওই 1,500 টাকা করে, কমাস পেয়েছিলেন, কবে বন্ধ হয়ে গিয়েছিল একটু ভালো করে দেখুন। 2014 লোকসভা ইলেকশনে ঠিক এই টোপটা দিয়েছিলেন 29শে অগাস্ট 2013। সেখানে যুব উৎসাহ প্রকল্প 2013 ফর জব সিকার্স অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লেবার ডিপার্টমেন্ট, রাইটার্স বিল্ডিংস, কলকাতা 1 এবং নাম্বার 175 ইএমপি ডেটেড 29/8/2013 রেজলিউশন করে এটি বাজারে ছাড়া হয়েছিল 2014 লোকসভা নির্বাচনের ঠিক আগে। অর্থাৎ মানুষকে টোপ দেওয়া হয়েছিল যে 1,500 টাকা করে দেবো, এবং 17 লক্ষ আবেদনকারী ছিল এবং সেই 17 লক্ষর মধ্যে কজন শেষ পর্যন্ত পেয়েছিল এবং যারা পেয়েছিলেন আমি তাদেরকে বলছি, যদি আপনারা পেয়ে থাকেন
কমাস পেয়েছিলেন, কমাস বাদে বন্ধ হয়ে গিয়েছিল, একটু দয়া করে আমাদের এই নাম্বারে 9830426078 একটু লিখে পাঠাবেন। একটু এইটা লিখবেন যে যুবশ্রী সম্ভবত তখন ওই যুব উৎসাহ প্রকল্প, এবং সেইটাকে একটা এমপ্লয়মেন্ট ব্যাংক করা হয়েছিল। ইবি লিখে আপনারা একটু আমাদের নোটটা দেবেন যদি আপনারা কেউ পেয়ে থাকেন। আমরা তার তথ্য অনুসন্ধান করছি, যারা 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 বিভিন্নভাবে এই প্রকল্পের অধীন ছিলেন এবং 1,500 টাকা করে পেয়েছেন 3 মাস বা 4 মাস বা 2 মাস করে, যাদের বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবটা একটু ভেবে দেখুন যে আবার আপনার ছেলে, আপনার ডিএ মারছে সরকার, আপনার পেনশন মারছে সরকার, আপনার পরিবারের সদস্যদের চাকরি থেকে বঞ্চিত করছে একটা সরকার, সেই সরকার আবার একই সঙ্গে এখন বেকার ভাতার নামে ভোট কেনার জন্য বেরিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন গত 15 বছরে কোনো ভারী শিল্প এই পশ্চিমবঙ্গে আসেনি, আসবেও না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরকারে থাকেন কোনো ভারী শিল্প আসবে না। এবং এত চুরি বাড়বে কেন, তৃণমূল থাকলে তো চুরিটা বাড়বে, সেটা স্বাভাবিক। ফলত স্বাভাবিকভাবে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে সরকারি কর্মসংস্থানে কোনো জায়গা থাকবে না, বড় ইনভেস্টমেন্টও পশ্চিমবঙ্গের মাটিতে হবে না। আমি আজকে এই পর্বে 3টে পর্বে ভাগ করলাম। প্রথমত ডিএ সংক্রান্ত ব্যাপারে ডেভেলপমেন্টটা, এক গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে ভাস্করবাবুরা বসেছেন, 2 হচ্ছে 26 তারিখে তারা গণমিছিলের ডাক দিয়েছেন। তৃতীয় যে বিষয়টা আপনাদের কাছে বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে কন্ট্রাকচুয়াল কর্মীদের 14,000 থেকে 5,000 টাকা কমানো শুরু হয়েছে, 50-60 জনের ব্যাপারে ভাস্করবাবু কনফার্ম করলেন, তার বক্তব্যটা শোনাবো। আর তৃতীয়ত হচ্ছে যে বেকার ভাতার নামে যে 1,500 টাকা দেওয়া হচ্ছে 2013-এ করেছিলেন, সেই 2013-তে কেউ আর পান না, আর কেউ পান না। সেই এমপ্লয়মেন্ট ব্যাংক উঠে গেছে 2014 লোকসভা নির্বাচনকে মাথায় রেখে। তারপর 2016, 2021 বিধানসভা গেছে, 2019 লোকসভা গেছে, 2024 লোকসভা গেছে, 2টো লোকসভা 2টো বিধানসভা মানুষের স্মৃতি থেকে বেরিয়ে গেছে। আবার এই 2024 এই 26-এর ইলেকশনকে কেন্দ্র করে এই বেকার ভাতা দিতে শুরু করেছেন। শুধু মনে রাখবেন, আপনারা আপনাদের পরিবারের সদস্য যারা নিচ্ছেন সবাই ফর্ম দিন, সবাই বেকার ভাতার জন্য আবেদন করুন, কিন্তু এই সরকারকে তাড়ান। দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। না হলে কিন্তু চাকরি হবে না, কর্মসংস্থান হবে না। আমি আজকে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে নিয়ে যাব আপনাদের। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ বলছি, ডিএ তো ওই মহিলা দেবেন না, নবান্নের মহিলা ডিএ দেবেন না, তার ছক সমস্ত মোটামুটি এক্সপোজ হয়ে গেছে। সাংবাদিক সুমন দেখে ইন্টারভিউ দিতে গিয়েও বলেছেন। ওটা আইনগত ব্যাপার, দেখে নেওয়া হবে, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে আপনারা কোন দিকে প্রস্তুতিতে যাচ্ছেন, মানে আলটিমেটলি ডিএ এর পাল্টামার তো আপনাদের দিতে হবে। পাল্টামার না দিলে তো ওই সরকার আপনাদের কিছুতেই শেষ পর্যন্ত দিনের শেষে ডিএটা দেবে না। কিছু ভেবেছেন? ভাবনা তো অবশ্যই আমাদের মানে তো থেমে থাকে না, এবং আমরা থেমে নেইও। হ্যাঁ, আমরা যেমন একদিকে আদালত অবমাননার নোটিশ দিয়েছি, তাতে যদি কাজ না হয় তাহলে হয়তো একটু জোরে বলবেন। আদালত অবমাননার মামলার পথেই যাওয়া হবে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে আমাদের আন্দোলনটাকে একটু বিস্তারিত করার চেষ্টা করছি। সেখানে বিভিন্ন সংগঠন, তাদের সাথে কথাবার্তা চলছে অলরেডি। যৌথ মঞ্চ, তাদের সাথে কথা হয়েছে, এবং তারা আমরা মানে সিঙ্গেল প্ল্যাটফর্মে আসছি, মানে কমন এজেন্ডা নিয়ে। এবং আগামী 26 তারিখ আমরা পথে নামছি। হাজরা মোড়ের দিকে আমাদের মিছিল হবে। সেটা কোথায় হবে, আমরা কালীঘাট চলো ডাক দিয়েছি আর কি। মানে একদম সটান মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন? হ্যাঁ, সেখান থেকে যখন আটকাচ্ছে তখন সেভাবেই চেষ্টা হচ্ছে আর কি। সেই উদ্দেশ্যে আমাদের তৈরি হচ্ছে এবং মানে সম্পূর্ণরূপে সমস্ত স্তরের কর্মচারীদেরকে সামিল করে এই লড়াই হবে। এবং তারপরে আমরা ধর্মঘটের সিদ্ধান্ত হয়েছে, কবে ধর্মঘট হবে সেই নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত রূপরেখা তৈরি হয়নি, কিন্তু হবে সেটা। এবং তারপরে এটুকু বলতে পারি যে ভোট ঘোষণা হয়ে গেলে পরে কর্মচারীরা এইবারে পথে নামবেন এই রাজ্যের শাসক দলের যে অপকর্ম, সেই অপকর্মগুলোকে তুলে ধরার জন্য, এবং সরকারের যে সংগঠিত যে দুর্নীতি, সেই দুর্নীতির কথাগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য। সুতরাং আমরাও তৈরি আছি। যদি ভেবে থাকে যে 2% ভোট, বিষয়টা 2% ভোট নয়, এই 2% মানুষ মানে অন্তত চেষ্টা করবে 20% ভোটকে কন্ট্রোল করার, সেই প্রেক্ষাপট আমরা তৈরি করব। আচ্ছা, এটা তো গেল একটা দিক, আপনারা চূড়ান্ত প্রস্তুতির দিকে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, সমস্ত সংগঠনকে একত্রিত করার চেষ্টা করছেন, এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক যেটা আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি একটা খবর পেলাম, খবরটা কি ঠিক যে কন্ট্রাকচুয়ালদের কর্মীদের মাইনে 5,000 টাকায় নামিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ দেখুন, এটা মানে একদম কথাটা ঠিক শুনেছেন। ঠিক যেভাবে দিনের পর দিন সরকারের স্থায়ী কর্মচারীদের বেতন কমছে বলতে ডিএ না বাড়লে বেতন কমে, মানে অ্যাকচুয়াল মূল্যমান কমে যায়।
হ্যাঁ ঠিক একই রকম ভাবে মানে পাল্লা দিয়ে তাদের বেতনও কমিয়ে দেওয়া হচ্ছে। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। হ্যাঁ হ্যাঁ যেসব স্থায়ী কর্মচারীরা ভাবেন যে হ্যাঁ অস্থায়ী মানে মানে অস্থায়ী কর্মচারীরা ভাবেন যে স্থায়ী কর্মচারীদের তো ইয়ে হচ্ছে, আসলে আঁচটা যখন লাগে তখন সব জায়গাতেই সেই আঁচ লাগে, এটা হুম, সবাইকেই বুঝতে হবে। তাই লড়াইটা এখন সবাইকেই করতে হবে। এটা হয়তো একটা একটা জায়গা ধরে এবং ডিপার্টমেন্ট ধরে শুরু হয়েছে। আমরা আশঙ্কা করছি যে সমস্ত স্তরের যারা অস্থায়ী কর্মচারী আছে ভবিষ্যতে তাদের সকলেরই বেতন হ্রাস হবে। মানে এটা আমার আশঙ্কা শুধু নয়, তার প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন হিডেন নোটিফিকেশন জারি করে বলেছে যে এই পদের জন্য আমরা এই নতুন এই বেতনক্রম চালু করছি 5,000 টাকা বেতন। মানে এক ভাবতে অবাক লাগছে হুম, যে একজন মানুষ সারা মাস কাজ করবেন, সরকারি পরিষেবা দেবেন, তারপরে মাসের শেষে তিনি 5,000 টাকা পাবেন। আর কেউ বিনা শ্রমে 2,000 টাকা করে ভাতা পাবেন। এটা কোন রাজ্য চলছে এবং কোন যুক্তিতে এই কাজগুলো তারা করছেন? শ্রমের কোন জায়গা থেকে কোন সম্মান দেখিয়ে বাংলার মানে শ্রমকে এত সস্তা করা হচ্ছে? আবার তারাই আবার পার্লামেন্টে গিয়ে পরে বলছেন যে মিনিমাম ওয়েজ মানে নির্ধারণ করতে হবে আহ কেন্দ্রীয় সরকারকে। মানে এই যে দ্বিচারিতাগুলো এরা চালিয়ে যাচ্ছে, এই দ্বিচারিতার মুখোশগুলো আমরা এবার একটা একটা করে খুলবো। হুম। মানে মানুষ হয়তো অত জানে না, কিন্তু এবার আমাদের খোলার মানে কাজ শুরু হবে। কন্ট্রাকচুয়াল কর্মীদের 13,000 থেকে বা 14,000 থেকে কমিয়ে 5,000 করে দেওয়া হচ্ছে, সেই সংক্রান্ত হ্যাঁ, আলিপুরদুয়ারের এরকম ঘটনা ঘটে। শুধু আলিপুরদুয়ার নয়, প্রত্যেকটা জেলাতেই ডিএম অফিসে মানে ওই প্রজেক্টে যারা কাজ করতেন বাম আমল থেকে তারা কাজ করে আসছিলেন, বর্তমানে তাদের বেতন ছিল প্রায় 14,000 টাকার কাছাকাছি, তাদের বেতনগুলোকে কমিয়ে 5,000 টাকা করা হয়েছে। আচ্ছা, আপনি একটু সার্কুলারটা পাঠাবেন তো আমাকে। হুম। আমি পাঠিয়ে দেবো। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এই ডিএ মামলার আদালত অবমাননার মামলায় কি সরাসরি গোপাল সুব্রমণিয়ামের মতো মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবীকে আপনারা নিযুক্ত করছেন? হ্যাঁ, অলরেডি কথাবার্তা হয়েছে, ওনার সাথে আমাদের কনফারেন্সে বসছি এবং সেই অনুযায়ী ঠিক হবে। এবং এই মামলাতে আমরা যেমন সর্বোচ্চ লড়াই করেছি, হুম। আগামীতেও গোপাল সুব্রমণিয়াম জি থাকবেন। মানে এই আদালত অবমাননার পাল্টা মামলায় সরকারকে বিদ্ধ করার জন্য আপনারা গোপালবাবুর সঙ্গে ইতিমধ্যে বলছেন, কথা বলে নিয়েছেন? বলে নিয়েছি। বলে নিয়েছেন এবং তাকে ইনভলভ করবেন সরকারের বিরুদ্ধে, তাই তো? একদমই। হুম। ঠিক আছে ভাস্করবাবু, আপডেটগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সাবধানে ধন্যবাদ। থাকবেন, ভালো থাকবেন, লড়াই জারি রাখুন। আর 26 তারিখ তাহলে কালীঘাট অভিযান, তাই তো? একদম। ঠিক আছে, ভালো থাকবেন দাদা।